ভয়াবহ ঘটনা ধোলাহাটে গতকাল বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণের ঘটনা, যেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮, যাদের মধ্যে ৪ জন শিশু রয়েছে। এসে দেখলাম ওই বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা, মোট 7 জন মারা গেছে। বাজির আওয়াজটা এত ঘন ঘন হচ্ছে যে বুঝতে পারছি যে কোনো কিছু একটা আওয়াজ হচ্ছে। তো তারপরে আমরা কানাকুনি জানতে পারলাম যে এরকম মানে এখানে বাজি টাজি বাঁধতো, মনে হয় বোম বাঁধতো, কী কারণবশত বাস্ট হয়ে সব বমের কারখানা ছিল। হ্যাঁ, বোমার কারখানা, ও পাশে বোমার কারখানা তৈরি হতো এখানে বম। হ্যাঁ, এখানে বোমা তৈরি হচ্ছে। কজন ক্ষতি হতে পারে মনে করা হচ্ছে? আচ্ছা, বাচ্চা কজন? আমরা লোক মারফত খবর পেয়েছি প্রায় 9টার দিকে খবর পেয়ে আমরা এখানে এসেছি। এসে দেখলাম, আমরা আগে থেকে জানি এখানে বম তৈরি হয়, বাজি তৈরি হয়। কতদিন ধরে হচ্ছে এটা? প্রায় 8-10 বছর থেকে হচ্ছে। 8-10 বছর হচ্ছে। 8-10 বছর? হ্যাঁ। তবে ওর একটা বাড়ি আছে ওখানে, ডাঙ্গা বাড়ি বলে, ওখানে কারখানা আছে জানি। ওই কারখানা থেকে মাল মজুদ হয়। এই বাড়িতে বেআইনি ভাবে কি মজুদ রাখতো? হ্যাঁ, বেআইনি ভাবে মজুদ রাখতো। তবে ওখানে মাল তৈরি হয়, ওখান থেকে তৈরি হওয়ার পরে আমাদের এই মাল বিক্রির জন্য বাড়িতে রাখে, ওইখানে কোনো কারণে মাল বাস্ট হয়ে যায়। অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আমি যাবো এই জায়গায়। রবীন্দ্রনাথ বাবু, দেখুন, পাড়ার লোকে সবকিছু জানে, কতদিন ধরে কাজ হচ্ছে, কারা মালিক, কারা কিভাবে কাজ করছেন, কোথা থেকে কাঁচামাল আসে, তৈরি করে বাড়িতে মজুদ করা হয়, কোথায় বিক্রি করা হয়, পুলিশ প্রশাসন কিচ্ছু জানেন। হ্যাঁ, দেখুন, এটা কিন্তু আপনি তো সিরিজ বললেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে একই ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন সময়, মানে এক দেড় বছরের মধ্যেই এতগুলো ঘটনা ঘটলো, এবং প্রত্যেকটি ক্ষেত্রে লাইসেন্স এখানে, মানে কিছু ক্ষেত্রে লাইসেন্স নেই, কিছু ক্ষেত্রে এখানে বলছেন প্রশাসন নিশ্চয়ই খতিয়ে দেখবে লাইসেন্স ছিল। তো লাইসেন্স দেওয়ার আগে দেখলো না এই রকম একটা জায়গায় একটা বাজি মজুত করা হচ্ছে, সেখানে তো আশেপাশের লোকগুলো, মানে তার বাড়ির লোক তো চলেই গেছে, আর তাদের নিয়ে আমি আর কী বলবো, কিন্তু আশেপাশের বাড়ির লোকগুলোকেও বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। প্রশাসনের এই হুঁশটা হলো না। দ্বিতীয়ত হচ্ছে এইগুলো দিচ্ছে কেন? দেখুন, ওই বারবার করে বলছে যে ওই বিভিন্ন বোমের কারখানা, বোমা, অর্থাৎ একই সঙ্গে বাজি এবং বোমা, যখন প্রয়োজন তখন বোমা বানাবে, যখন প্রয়োজন তখন বাজি হবে। বাসন্তী পুজোর সামনে বাজি হবে, আর যখনই ইলেকশন আসবে তখন এগুলো ট্রান্সফার হয়ে যাবে বোমা কারখানায়। এইটা কিন্তু পশ্চিমবঙ্গের এখন একটা মডেল হয়ে গেছে। এই মডেল ধরে এগোনোর জন্যই এত অসংখ্য দুর্ঘটনা ঘটে যাচ্ছে, যে দুর্ঘটনাগুলোতে মুখ্যমন্ত্রী যদি সঠিকভাবে সদিচ্ছা নিয়ে এই কথাগুলো বলেন, এটা কখনো হতে পারে যে পুলিশ, তিনি নিজে পুলিশ মন্ত্রী, পুলিশ সেখানে কেয়ার নিয়ে দেখছে না? আসলে আইনের অনুশাসন যখন, সেটাই নেই পশ্চিমবঙ্গে। আইনের অনুশাসন নেই বলে যখন এটাকে দেওয়া হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, তখন সেটা দেখবার মনে করছে না। এবং লাইসেন্স দেওয়ার আগে নিশ্চয়ই কিছু অবৈধ টাকার লেনদেন বিভিন্ন জায়গায় হচ্ছে, যার ফলে প্রশাসন একদম চোখ বুজে থাকছে। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ এই আজ আমরা দেখতে পাচ্ছি এত বড় ভয়াবহ ঘটনা, কোথাও 11 জন মারা যাচ্ছে, কোথাও 3 জন মারা যাচ্ছে, কোথাও 7 জন মারা যাচ্ছে, এবং তারপর বাড়ির লোকেরা পালিয়ে যাচ্ছে। এই যে ঘটনা, এর আরও অনেক জায়গায় কিন্তু ঘটতে পারে। এই ব্যবস্থা নিয়ে প্রশাসন যদি সতর্ক না হয়, আমাদের সমূহ বিপদ। আমি এই জায়গায় একবার সলিল বাবুর কাছে আসবো। সলিল বাবু, আমি আসবো সতর্কবাদী। আমি সলিল বাবুর কাছে একটা জিনিস, একেবারে কৌতূহলের প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বকটুইয়ের ঘটনার পরে আগ্নেয়াস্ত্র, বোমা, বারুদ সব উদ্ধারের কথা বলেছিলেন। সেই ঘটনার পর প্রায় 2-3 বছর কেটে গিয়েছে, কিন্তু এই যে বাড়ির ভেতরে এখনো যেভাবে স্ট্যাক করে রাখা রয়েছে, বোমাই বলুন, বাজি বলুন, বা মাল মশলাই রসদি বলুন, সেইগুলো যে স্ট্যাক করে রাখা হয়েছে, তাহলে এগুলো উদ্ধার করাও তো পুলিশেরই কাজ। হ্যাঁ, পুলিশের কাজ, এবং পুলিশ এটা তো আজকে উদ্ধার করার তো কথা নয়। এটা তো করার কথা যখন থেকে স্ট্যাক করেছে, এবং যখন থেকে ওখান থেকে জমা করছে, বা যখন থেকে ওখান থেকে বিক্রি হচ্ছে, সব কিছু হচ্ছে, তখন থেকেই করার কথা, এখন করার কথা না। দেখো, মুখ্যমন্ত্রীর কথা বলছো, মাননীয় মুখ্যমন্ত্রী তো মিটিংও করেছেন, ক্যাবিনেটের ডিসিশনও নিয়েছেন, চিফ সেক্রেটারিকে হেড অফ দ্য কমিটি করেছে, গ্রিন ক্র্যাকার হাব তৈরির কথা ইজ আন্ডার ওয়ে। 2023 আগস্টে বলেছি ইজ আন্ডার ওয়ে। কোথায়? তোমার এই ইয়ের পেছনে, এই তোমার স্টুডিওর পেছনে, অন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, তার উপরে করবে, যেখানে আশেপাশে বসতি থাকবে না, তার একটা মডালিটি থাকবে। আজকের এখানে তো এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স একটা কেন কেস করা হবে না? তুমি লিখে রাখো, এটা মৃত্যু
304 করবে, আর ইন্ডিয়ান 9 এক্সপ্লোসিভ অ্যাক্টে কেস করবে, যেটা 1884 সালের কেস ইনস্টেড অফ 1908 সালের যেটা এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স। দিস কেস নিডস টু বি ইনভেস্টিগেটেড বাই এনআইএ, এবং এই এক্সপ্লোসিভ ইএস অ্যাক্টটা কিছুতেই দেওয়া হবে না। এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টটা দিলেই এনআইএ সুমোটো উইল টেক ওভার দ্য ইনভেস্টিগেশন অফ দ্য কেস। তো আমি লিখে রাখছি তোমাকে, ইএস অ্যাক্ট কেন দেবে না, যেখানে হুইচ হ্যাজ ইনক্লুডেড which comprised of death of not less than 8 to 9%, কেন সেটা হবে না? সেটা কিন্তু দেয়া হবে না, আমি বলে দিচ্ছি তোমাকে। কুসুমিতা, আমি একটা অন্য অ্যাঙ্গেল বলছি। আমরা এখানে পুলিশের অপদার্থ, সরকার সব নিয়ে কথা বলছি। আজকে তোমাদের রিপোর্টার বারবার বলছে যে কাছাকাছি কোনো ফায়ার ইঞ্জিনের মানে ফায়ার ডিপার্টমেন্ট ছিল না। ফায়ার ডিপার্টমেন্টের কিন্তু একটা নিয়ম আছে, মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে শহরে চলে তাদের এই এত মিটার পর পর, মিউনিসিপ্যাল কাউন্সিল মানে আরও ছোট, টায়ার 2 সিটি, রুরাল, এগুলো সবকটাতে আছে। একটা 14 বছরের সরকার বেসিক এই ইনফ্রাস্ট্রাকচারগুলো করে উঠতে পারছে না। তুমি একাধারে ফায়ার লাইসেন্স অ্যালাউ করছো, একাধারে তুমি এই আগুন নিয়ে খেলাটা অ্যালাউ করছো, কিন্তু তার কোনো মানে রিহ্যাবিলিটেশন করা, এই শিশুগুলোর কি অপরাধ ছিল বলুন তো? এই বাড়িতে আজকে দীর্ঘদিন ধরে এক দশক ধরে এখানে বাজি বানানো হতো, বাড়ির বাচ্চাগুলোর কি অপরাধ ছিল? চারটে শিশু চলে গেল আজকে। মণিশঙ্কর দা, দেখো এইখানটাতে সলিলদা যেটা বললো আমি একমত। কে ইনভেস্টিগেশন করবে, কাকে দিয়ে করবে, সঠিক ইনভেস্টিগেশনের স্বার্থে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স হতে পারে। রবীন্দ্রনাথবাবু যে কথাগুলো বললেন যে লাইসেন্সটা হয়তো দিয়েছে, লাইসেন্সটা হয়তো পয়সা করিয়েও নিয়েছে। আচ্ছা, পয়সা করি ছাড়া লাইসেন্স দেওয়া যায় না, মানে এরকম লাইসেন্স এইবারে বাড়ি চারদিকে কথা হচ্ছে, আমি আসছি এবারে যেটা কথা হচ্ছে, রবীন্দ্রনাথ বাবু এই যে টাকা পয়সার কথাটা বলছেন সেটা এইটা ভেবে বলছেন। আপনি যেটা বলছেন দাদা, প্লিজ দাদা, এত বাজি করবার কথা বলা হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটা বক্তব্য, না মণিশঙ্কর দা, আপনি যখন প্রশ্নটা তুললেনই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ওই 27 তারিখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা বক্তব্য ছিল, তাহলে আমি সেই বক্তব্যটা আপনাকে একটু শুনিয়ে দেবো, যেখানে পুলিশের একাংশ তারা কিভাবে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। আমি শুনিয়ে দেবো সেই বক্তব্য। একবার দেখাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য, সেই 27 তারিখে সেই আরেকটা বক্তব্য দেখুন। শুধু টাকা 75-25 আন্ডারস্ট্যান্ডিং সেইটা চলে সরকার। আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব, এবং সেখানে যারা বাজি কারখানার মালিক, বাজি কারখানা করতে চান, ফায়ার ক্র্যাকার নয়, যা জীবন নষ্ট করে। হ্যাঁ, যেটা চয়নদা বলার চেষ্টা করছে, যেটা রবীন্দ্রনাথ বলার চেষ্টা করছে, যে আমরা এই যে টাকা পয়সাগুলো কথা বলেছি এই ভেবেই যে এমন জায়গায় বাজি কারখানাটা সেখানে লাইসেন্স দেওয়া যায় না, তবুও দিয়েছে, সেই জন্য মনে হচ্ছে টাকা দিয়ে হয়েছে। আমি আপনাকে একটা কথা বলছি, আজকের দিনে দাঁড়িয়ে আমি নিজে অনেকগুলো মামলা করেছি যে আপনি যে মদের লাইসেন্স পেতে গেলে 1000 মিটার দূরে থাকতে হবে, কোনো না ন্যাশনাল হাইওয়ে না, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, যদি হসপিটাল, বাদিং ঘাট, বার্নিং ঘাট, এইগুলোর থেকে থাকতে হবে। এইটা কিন্তু এখন আইনটা হয়েছে। আপনি এনআরএস এর উল্টো দিকেই প্রচুর মদের দোকান পাবেন, সেটা কিন্তু 100 মিটারের মধ্যে না। তার মানে আমি বলছি যে এই বাজি কারখানাটার যে দূরত্বটা, যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা, সেটা আইনটার আপনাকে জানতে হবে। কেউ 50 বছর আগে একটা লাইসেন্স এটা বাজি না বোমা, সেটা আগে ফরেনসিক জিনিস, হতে পারে কিনা এই প্রশ্ন আমি বলছি। যখন উনি লাইসেন্সটা পেয়েছিলেন তখন কত মিটারের মধ্যে, কত দূরত্বের মধ্যে থাকতে হবে, এটা আপনারা কেউ বলতে পারবেন না। আমি এটাই বলতে চাইছি। একটা ছোট্ট প্রশ্ন, আমি সলিলার কাছে আসবো। যখন উনি লাইসেন্স পেয়েছিলেন তখন উনি বাজি না বোমা কি করতেন? আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, তখন উনি বাজির ব্যবসা করার জন্য লাইসেন্স পেয়েছিলেন। 10 বছর ধরে ব্যবসাটা অন্য কোনো ফর্মে চেঞ্জ হয়ে গেছে কিনা, লাইসেন্সটা সঠিক রয়েছে কিনা, সেটা রিভিজিট করার কোনো আইন নেই। আছে না, সলিল ভট্টাচার্য, দেখো আমি বলছি, মানে ইন দ্য গ্র্যাব অফ বোনাফাইড লাইসেন্স,
এবার বাজির লাইসেন্সটা পেয়ে গেল কুসুমিতা, হ্যাঁ। তার আড়ালে কিন্তু এই বোমা বা এই এক্সপ্লোসিভ সেটা পুলিশ revisit করবে না? আমি বলে দিই, ট্রাইনাইট্রোটলিউইন বা অ্যামোনিয়াম নাইট, হাই এক্সপ্লোসিভ ডিটোনেটার, এটাও কিন্তু তুমি যেটা বলছো সেটাও কিন্তু রুল আউট করা যায় না, এবং সেটা দেখার দায়িত্ব স্থানীয় প্রশাসন, স্থানীয় ইন্টেলিজেন্স, লোকাল ডিস্ট্রিক্ট আইবির ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এটা দেখা উচিত। এটা কিন্তু গ্রস ল্যাপসেস, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এবং ফরেন্সিক যদি হয়, ইন অল প্রবাবিলিটি হয়তো দেখবে এখানে হাই এক্সপ্লোসিভ, যেগুলো আমি নামগুলো বললাম, অ্যামোনিয়াম নাইট্রেট বলো, ট্রাইনাইট্রোটলিউইন বলো, বা যে হাই এক্সপ্লোসিভ যেটা, সেটাও কিন্তু পাওয়া যাওয়ার সম্ভাবনা রুল আউট করা যায় না। কুসুমিতা, আমি জাস্ট একটা জিনিস একটু বলতে চাই, এখানে যাই এক্সপ্লোসিভ হোক কি ফায়ারওয়ার্ক হোক, গ্রিন ফায়ারওয়ার্ক হোক, দ্যাট ইজ ইমেটেরিয়াল। তুমি একটা ধার্য বস্তু যদি রাখো কোথাও, ইনফ্লেমেবল হোক কি এক্সপ্লোসিভ হোক, সেটা তুমি ট্রেনে নিয়ে যাও কি গাড়িতে নিয়ে যাও, সমস্ত সময় একটা লাইসেন্স লাগে, পুলিশকে ইনফর্ম করতে হয়। তো সেইটুকু তো পর্যন্ত ছিল কি ছিল না, সেটাও তো টাকার আন্ডারস্ট্যান্ডিং। এই যে বিধায়ক পরিষ্কার বলছে না না ওদের ছিল, আরে ছিল তো, এই বাড়িতে এই ফ্যাক্টরিতে এইরকম লেভেলের ধার্য বস্তু ছিল যেটা এত বড় এক্সপ্লোসিভ হয়েছে, সেটা কারোর খেয়ালে এলো না। সেটা অবভিয়াসলি খুব ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং পাড়ার লোক সব জানে, পাড়ার লোক সব জানে, পুলিশ কিছু জানে না। মণিশঙ্করদা, এই সম্পর্কে একটা বলবো যে এই ধরনের ঘটনাগুলো যেটা ঘটছে, আমরা সবাই মিলে যেটা ঘটনাটার তো নিন্দা করছি সবাই একসঙ্গে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে আমাদের আইপিসি সিআরপিসি এভিডেন্স একটা অনেক পুরনো বলে চেঞ্জ করা হলো, এখানেও লাইসেন্স পেতে গেলে 500 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হয়, এই আইনটা এখনো আছে। এই সবগুলো সেন্ট্রাল অ্যাক্ট, কিন্তু এগুলো চেঞ্জ করার কিছু না। আমি বলছি আলাদা জিনিস, আর লাইসেন্স স্যাংশন হওয়া সেটা বোধহয় আলাদা জিনিস। আর বিজেপির অস্ত্র হিন্দুত্ব, সংখ্যালঘুদের গতকাল অভয় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, একেবারে ফাঁদে পা দেবেন না এমনটাই বলছেন তিনি, পাশে আছে সরকার। দেখুন, अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ, हमारा अभिषेक है हमारा साथ, जावेद है हमारा साथ, हम लोगों का साथ पूरा सरकार है। जो चिल्लाता है उसको चिल्लाने दो। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है, एक गेम में आप पा मत लगाओ। उसको छूना भी नहीं चाहिए। कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है, एक गेम में आप पा मत लगाओ। कहते हैं 4 कम्युनल राइट्स हुआ, दंगा। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে এই জায়গায় যাবো। রবীন্দ্রনাথ বাবু, মেজরিটির ধর্ম হচ্ছে মাইনরিটিকে রক্ষা করা, এটা যেমন গণতন্ত্রের একটা নিয়ম, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এটা মনে করিয়ে দিয়েছেন, কিন্তু আলাদা করে প্ল্যান্টেড গেম এটা বলার প্রয়োজনটা কেন পড়ছে? সেটাই তো মুশকিল। যেভাবে বিরোধী দল নেতা এবং মুখ্যমন্ত্রী দুজনে একটা ভয়াবহভাবে চিৎকার করছেন, তাতে যেমন হিন্দুরা আতঙ্কিত হচ্ছে তেমনি মুসলমানরা আতঙ্কিত হচ্ছে। আমি ঈদের নিমন্ত্রণ খেতে গিয়ে দেখেছি, বিভিন্ন কথা শুনে বুঝেছি যে তারাও কিন্তু স্বস্তিতে নেই। এই যে হিন্দুদের আমার মধ্যেও আতঙ্ক হচ্ছে, একজন মুসলমানের মধ্যে আতঙ্ক হচ্ছে, এটার কারণ হচ্ছে এই রাজনৈতিক নেতারা তারা ভিন্ন এমন উচ্চগ্রামে চিৎকার করতে শুরু করছেন যে দাঙ্গা যেন লাগবেই, দাঙ্গাটা লাগবেই, এই ধরে নিয়েই এগোচ্ছেন। তাহলে যদি ধরেই নিতে পারেন, তাহলে যে লোকগুলো দাঙ্গা লাগাবে তাদেরকে আপনি ধরছেন না কেন? তাহলে কি আপনি মনে করছেন দাঙ্গা যদি বুঝতে পারেন পুলিশ মন্ত্রী যে দাঙ্গা লাগতে পারে, দাঙ্গা লাগানোর যে লোকগুলো তাকে ইমিডিয়েটলি আপনি ধরুন? একদম, আমি এই জায়গায় একদম সলিলদার কাছে আসবো। সলিলদা, ইতিমধ্যেই কিন্তু সিপি এবং অ্যাডিশনাল সিপি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম, তিনি কিন্তু ইতিমধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তারা পরিষ্কার জানিয়েছেন, বৈঠক তারা করে নিয়েছেন, কিভাবে তারা রামনবমীতে পুলিশ ব্যবস্থা নেবে জানিয়ে দিয়েছেন। 43টা জায়গা সেন্সিটিভ, ইতিমধ্যে একটা সংগঠনের পক্ষ থেকে সেটা চিহ্নিত করে বলা হয়েছে। কি ব্যবস্থা পুলিশ প্রশাসন নিতে পারে রামনবমী যাতে স্বাভাবিকভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়? যে সংগঠনটা যে 43টা জায়গা সেন্সিটিভ দেখিয়েছে ওটাকে রিভিউ করা হয়েছে, এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু নতুন করে সেন্সিটিভিটি, লেস সেন্সিটিভ এবং হাইপার সেন্সিটিভ ওটা কিন্তু অ্যাসার্টেন করা হবে। মানে এখন আমি তোমার একটা খুব বলতে আমার খারাপ লাগে, রাজনৈতিক, চয়নবাবু বলছে রাজনৈতিক নেতা, তুমিও বললে আমার নেতা বলতে আর এরা রাজনীতির ব্যাপারই বলা যায়, ব্যবসায়ী এরা। তুমি যেভাবে দেখো, তুমি যে ধর্মই বলো,
যে ধর্ম বলো সেই ধর্মকে একটা সঙ্গে রেখে যেভাবে কনফ্লিক্ট বা রিফট একটা সোজা মানে এত হাইপ উঠেছে এই রামনবমীকে নিয়ে, যেখানে কিন্তু তোমার ইট শুড বি এ চ্যালেঞ্জ টু দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, দ্য গভর্নমেন্ট একেবারে। এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তার বক্তব্যেও কিন্তু সেটা একেবারে স্পষ্ট করে উঠে এসেছে। তবে শুভেন্দু অধিকারী গতকাল ঈদের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেওয়ার পর সংখ্যালঘু মানুষদের অভয় বাণী দেওয়ার পর তিনিও কিন্তু সরব হয়েছেন। নোংরা ধর্ম মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমা না চান তাহলে হিন্দু অঞ্চলে নিষিদ্ধ হবে তৃণমূল। নদিয়ায় দাঁড়িয়ে এই মন্তব্যই করেছেন বিরোধী দলনেতা। जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक झुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। একটা হিন্দু জায়গায় হবে না তৃণমূল নিষিদ্ধ, হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। শত্রুপাতি একের পর এক হুমকি, প্রতিরোধ হলে প্রতিশোধ নেওয়া হবে, হিন্দুরা কোণঠাসা হয়ে যাচ্ছেন, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, রিটালিয়েট করতে হবে, কেন এত কিছু? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শওকত মোল্লা সকলেই পথে নামবেন রামনবমীতে। সমস্যা কোথায় সবাই হাতে হাত মিলিয়ে একটা উৎসব পালন করতে? কুসুমিতা, ছোটবেলায় অনেক ছোটবেলায় দিওয়ার বলে একটা সিনেমা হয়েছিল, সেখানে আমার যদ্দূর মনে হচ্ছে শশী কাপুর বোধহয় বলেছিল আমারে পাস মা হ্যায়। মুখ্যমন্ত্রী গিয়ে মুসলমানদের বলেছে আমারে পাস আপকে পাস, মানে মুসলমানদের পাস দিদি হ্যায়। কেন আজকে রাজ্যের শীর্ষ নেতা, রাজ্যের প্রশাসক কেন একটা কমিউনিটিকে বলবে আমি তোমাদের পাশে আছি এবং অন্য কমিউনিটিকে বলবে যে আমরা রায়েট করছি? আমরা রায়েট করছি এই কথাগুলো তো বারবার মুখ্যমন্ত্রী নিজে ইনসাইট করছে। আজকে গত 10-12 বছর ধরে মুখ্যমন্ত্রী রামনবমী এলেই তখন ওনার মনে পড়ে যে হিন্দুরা রায়েট করছে। ইতিহাস সাক্ষী আছে, হিন্দুরা কখনো কোনো রায়েট ইনসাইট করে না, শুরু করে না। সেটা এখন সেলফ ডিফেন্সের জন্য আমার বাড়িঘর বন্দ্যোপাধ্যায় যেমন মন্তব্য করছেন, মূর্তি পুড়িয়ে দিচ্ছে আমার, তার পাশে এটাও তো আপনাকে বলতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুরা আমরা আগে 85% ছিলাম, এখন 67%, এরপরে আমরা 50% হয়ে যাব। পিএম এর নাম এখানকার পিএম এর নাম ওই, ওখানকার পিএম এর নাম ওই। তাহলে এটা উস্কানি নয়, এটা বিভাজন নয়, এটা মেরুকরণ নয়। আগের ঘটনাগুলো যখন হুমায়ুন কবির বলছে যে 35% হিন্দুরা মুরগি আগে না ডিম আগে, আমাদের এখন সেই ফর্মুলায় চলে যেতে হবে। না না, যেখানে একটা কমিউনিটিকে বারবার সেকুলারিজমের নামে, চন্দা এক সেকেন্ড, সেকুলারিজমের নামে আবরণে বারবার একটা কমিউনিটি সেন্টিমেন্টকে আপনারা আগে ধর্মপ্রিয় ছিলেন, এখন আপনারা গেরুয়ার সঙ্গে মিলেমিশে এক হয়ে গিয়েছেন। চন্দ্রাচার্য, আমি প্রথমে আমার নাম চয়ন ভট্টাচার্য, আমার নাম চয়ন ভট্টাচার্য, আমার নাম চয়ন ভট্টাচার্য, আপনি নন। আমাকে কথা বলতে দেবেন, আমাকে কথা বলতে দেবেন। এটাই হচ্ছে এখনকার ভারতবর্ষ, যখন ধর্মনিরপেক্ষতার কথা বলা যায়, বলতে যাওয়া যায়, তখন তার গলা চাপিয়ে দেওয়া হয়। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক কর্মসূচি নয় রামনবমী, রাজনৈতিক কর্মসূচি নয় ঈদ, রাজনৈতিক কর্মসূচি নয় বলেই আমি খুব স্পষ্টভাবে বলছি যে এই ধরনের প্রভোকেশন কোনো দিক থেকেই আসাটা উচিত নয়। যেটা নিষিদ্ধ কাজ করছেন বিরোধী দলের নেতা, নিষিদ্ধ কাজ করছেন মুখ্যমন্ত্রী, এই ধরনের বক্তব্য পেশ করাটাই বেআইনি। আমরা খুব স্পষ্টভাবে জানাচ্ছি, আমরা কোনোদিন রাজনৈতিক কর্মসূচি হিসেবে রামনবমীকে দেখিনি, ঈদকেও দেখিনি। এরা পরিষ্কার সুষ্ঠুভাবে প্রত্যেকটা ধর্মীয় মানুষজন তারা নিজেদের অনুষ্ঠান পালন করুন, এইটুকুই আবেদন থাকবে। আমার সময় শেষ, সকলকে ধন্যবাদ।